নমস্কার। আজ বামনহাট দর্পণ নিবেদিত তাহাদের কথা অনুষ্ঠানে আমরা এমন একজনের কথা শুনব যিনি একদম মাটির মানুষ। মাটির খুব কাছাকাছি তার বসবাস। তিনি বাঁশের কাজ করে জীবিকা নির্বাহ করেন। বছরের পর বছর ধরে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী সুনিপুণভাবে তিনি তৈরি করছেন। আমরা চলে এসেছি তার বাড়ি। বাঁশের তৈরি জিনিসের চাহিদা তো এখন নেই বললেই চলে। তিনি বাঁচিয়ে রেখেছেন এলাকার ঐতিহ্য এবং শিল্পকে। এহেন একজন মানুষকে আমরা অবশ্যই শিল্পী বলবো এবং তার কাজকে বলবো শিল্প। গ্রাম বাংলার প্রাচীন হস্তশিল্প, এই হস্তশিল্পকে যিনি সযত্নে লালন করছেন, আসুন তার মুখ থেকেই তার কথা শুনে নিই। নমস্কার, আমি সুদীপ। বামনহাট দর্পণ নিবেদিত আপনারা দেখছেন তাহাদের কথা। তো আপনাদেরকে আজকে একটা নতুন একটা এপিসোড নিয়ে এসেছি, যেখানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বামনহাটের এক হস্তশিল্পী, যিনি বিভিন্ন বাঁশের কাজ করে তার জীবিকা নির্বাহ করেন, শ্রী মধুতরণী দাস। তো মধুকু, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি এই কাজটা কতদিন যাবত করছো? প্রায় আমি 40 বছর থেকে করি। এর আগে আমার বাবা করছে, দাদা করে। আচ্ছা, তার মানে প্রধানত এই কাজটা তোমার বাবার কাছ থেকেই শেখা? হ্যাঁ, বাবার কাছ থেকে শেখা। আচ্ছা, তো বাঁশের যে জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে বা তুমি যেগুলো তৈরি করছো, তো সেগুলো তো মানে আগে একটা বিশাল চাহিদা ছিল আগে, তো এখন তো সেটার চাহিদা অনেক কমে গেছে। সেক্ষেত্রে মানে কীরকম অসুবিধার সম্মুখীন হতে হয়? অসুবিধা মনে করো আগের থেকে এখন একটু অনেক অর্ধেক কাজ চলে আর কি। তা সেরকম হাটে বাজারে বিক্রি হয় না, মনে করো কোনো রকমের কি কম বেশি খাওয়া দেয় আর কি, বাইসে আসি আর কি, এইরকম। আচ্ছা, তো এখন তো একটা মহামারী চলছে, করোনা। তো এই করোনার সময় তোমার মানে কীরকম অসুবিধা হচ্ছে কাজের? কীরকম আপনার মানে ক্ষতিটা কীরকম হচ্ছে? ক্ষতিটা আমাদের জিনিস বানায়, জিনিসটা চলে কম, মানুষকে যাইছে দেওয়া লাগে। জিনিস যে আগে যেরকম 50 টাকা বিক্রি হইতো, এখন হয়তো 40 টাকায় দেওয়া লাগে, এরকম আর কি। আচ্ছা, মানে বেশ অনেকটাই ক্ষতি হচ্ছে আর কি বাঁশের জিনিসপত্র। আচ্ছা, তুমি এই যে জিনিসপত্র যেগুলো তৈরি করো, এগুলো মানে বিক্রি করো কোথায়? এগুলো আমি হাটে বাজারে বিক্রি করি। হাট আছে, মনে করো চৌধুরীহাট, 2-3টা হাট পড়ে সপ্তাহ। আর এমনি বাজারেও বিক্রি করি আর কি, বামনহাট বাজারে। আচ্ছা, মানে বামনহাট এবং চৌধুরীহাট এই মানে অঞ্চলের মধ্যেই তোমার এগুলো জিনিসগুলো বিক্রি করতে হয়। আচ্ছা, আমরা একটু মানে তোমার পারিবারিক দিক দিয়ে কোশ্চেনে চলে আসবো। তো তোমার পরিবারে কে কে আছেন? পরিবারে আমার 6 জন আর কি, 4 মেয়ে, আমরা 2 জন আর কি। তা 4 মেয়ের মধ্যে মনে করো পড়াশোনার মধ্যে আর কি, সবাই একটু এই হাতে কাজ করে যে পড়াশোনা চালানো লাগে। আচ্ছা, তো তোমার মানে মেয়েদের বয়স কত? বয়স বড়টা 21 বছর, তারপরটা 18 বছর, তারপরটা মনে করো 13 বছর, তারপরটা এই যে 8 বছর। আচ্ছা আচ্ছা, তোমার যেসব জিনিস তুমি তৈরি করছো সেগুলো আমরা একটু দেখে নেব। তোমারটা মনে করো গোটা বাঁশ নিয়ে এসি আমরা। গোটা বাঁশ নিয়ে এসে এরকম বাঁশ টুকরা করে তারপরে এটাকে ফাটে চিলতা করে এরকম বেতি উঠাই। এই বেতিটাকে রোদ্রে দিই, রোদ্রে দেওয়ার পরে শুকাবে, তারপরে এই যে প্রথমে এরকম কাজ করা লাগে। হ্যাঁ, প্রথমে এরকম কাজ। এইটা মনে করো কুলা আর কি। এইটা এই তেমালটা খাটো, এর পাশে আবার এই সাইডে একটু লম্বা দিতে লাগে একটা করে, এই যে দেখাবো। তারপরে এইটার থেকে তৈরি হয় এই যে এইটা অরিজিনাল ফ্রেমটা, এটা কুলাটা আর কি। এইটার পরে আবার এর পিছনে ওই লম্বা 3 হাত বাঁশ দিয়ে একরকম চাক দিতে লাগে। চাক দেওয়ার পরে কুলাটা হয়। তারপরে আমি গুনা দিয়ে বাঁধে নিয়ে তারপর হাট বাজারে দিই। এই তো এই যে কুলা, এইটা আবার এই যে বেতিটা আছে, এটা রোদ শুকে এটাকে দিয়ে চালুন মারাবো। মানে মুড়ি চালনি হোক, পূজার চালনি হোক, যে কোনো চালনি, এটা দিয়ে চালনি হোক। আচ্ছা আচ্ছা, তো এই যে এই কুলাটা মানে কাইটে বানানোর পরে এই যে এরকম হবে আর কি, ছোটো সাইজ, ছোটো মানে কুলা আর কি। এটা বাজারে বিক্রি হয় আর কি। আগে বেচতাম আমরা মনে করো 80 টাকা, এখন বিক্রি হয় এগুলা 60 টাকা 50 টাকা। একটু আগে বললে যে এরকম
তোমার স্ত্রীও তোমার সাথে এই কাজে খুব সাহায্য করে। হ্যাঁ তো আমরা কি কাকিমার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলো, তুমি কথা বলে দেখো। আমার সাথে কাজ করে, দুজনে কাজ করি আমরা, দুজন ছাড়া তো কাজ হয় না আর কি এগুলা। আচ্ছা। তুমি বলে না। বসো। তো কাকিমা তুমি এই কাজটা কোথা থেকে শিখেছো? এখান থেকে শিখেছো নাকি তুমি আগের থেকে জানো? আমি আগে অল্প হাতে কাজ শেখা ছিল, যেমন এখানে এসে বেশি বেতি উঠানোটা, তারপরে কুলা বুনানোটা, একটু কুলা বান্দাটা, সংসার কাজ টাজ করে দুজনে এটা করি। 10টা 11টা পর্যন্ত, রাত্রি 11টা পর্যন্ত কাজ রাত্রি করি। 11টা। দিনেতে অত কাজ হয় না, মানে বাড়ির সংসার সব কাজ সামলাইতে হয়। সামলানোর পরে সন্ধ্যাবেলা বসে দুজনে কাজ করি। আর 9টা 10টা পর্যন্ত করি, করার পরে আবার রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে শুইতে 11:30 12টা বেজে যায় এরকম। আচ্ছা। বাচ্চা কাচ্চা পড়াশোনা সামনে সব কিছু এই হাতের কাজের উপরেই। 4টে মেয়ের পড়াশোনা করানো, দেখাশোনা, ছান দেন, ওদের যত্ন করা, সব কিছু করার পরে যে সময়টা পাই আমরা রাত্রি কাজটা বেশি করি দিনের থেকে। তো মানে তুমি এটা কতদিন ধরে করছো এই কাজটা? তাও আজকে 20-25 বছর হলো, বিয়ার পর থেকে এই কাজই চলছে, অন্য কিছু কাজ নেই আমাদের। তো কাকু তো বললো যে এরকম কুলা, তারপরে চালনি এগুলো বানায়। তো বাঁশের আর কি কি জিনিস তোমরা তৈরি করো? বাসের কুলা, চালুন, ডালা, তাছাড়া মাছের খালই, ফুলের সাজি, তারপরে ছোটদের বাচ্চাদের স্কুলে হাতের কাজে পাখা আছে, তারপরে মানে ছোট কুলা আছে, ডালা আছে, মানে পাখি আছে, এক ধরনের একটা পাখি তৈরি করা যায় কই দেয়া, আবার একটা ফুলের মতন তৈরি করা যায় বাঁশ দিয়ে, ওইটা মানে ঘূর্ণির মতন বলে, ওইটা মানে বাঁশেরই কাজ করা যায়। ওইটা জাকই আছে, এগুলো হাতের কাজ। আমি কাজ করার পরে ওগুলো কি হাতের কাজ জানি। টুকটাক ফুলের সাজিটা বানায়, মাঝে ফুলের সাজি, তারপর মাছ মারা যে খালই, যখন যেটা বাজারে চালু সেইটাই আমরা বানাই মানে দিছি। বর্ষাকালে মাছের খালইটা বেশি চলে। আবার যে দুর্গাপূজার আগে ফুলের সাজিটা একটু চলে, যেমন সাপালি ফুলটা ফোটে তখন তো সাজির দরকার পড়ে, তখন ফুলের সাজিটা চলে। এবং সিজনে কি একটা করে জিনিসটা বেশি হয়। যখন যে জিনিসটা চলে তখন সেই জিনিসটাকে বেশি বানাই আর কি। আচ্ছা কাকিমা, আপনার কি মনে হয় যে এই চাহিদাটা যে কমে গেছে আগের তুলনায়, এখন এই চাহিদাটা কি করলে চাহিদাটা বাড়তে পারে আর কি? কী করতে পারতে পারে, মানে যেরকম আমরা বিড়ি একটা ছোট কুলা বানাইতাম, সেই কুলাটা প্লাস্টিকের কুলা বাড়াইছে, অনেকে বিড়ি বান্ধা কুলাটা প্লাস্টিক কুলা নিয়ে ব্যবহার করতেছে, তখন ওই ক্ষেত্রে আমার কুলাটা কমে যেতেছে। অনেক সময় দেখা ফুলের সাজিটা বেড়ে গেছে, প্লাস্টিকের বা স্টিল বা কত ধরনের যে সিলভার অনেক রকম ফুলের সাজিটা বাড়িয়েছে, তো ওই ক্ষেত্রে আমাদের ফুলের সাজিটা চাহিদাটা কমে গেছে। যেহেতু আমাদের যে পরিবারে পরবর্তী কাজটা যেন বাড়াতে পারি সে চেষ্টা করতে হবে। পূজাতে চালুন কুলা বিক্রি হয়তো, পূজাতে চালুন কুলাটা বিক্রি হয় না, পিতলে চালুন কুলা বাড়াইছে, সেটা পিতলে ওগুলো নিয়ে নিছে। যেমন প্লাস্টিক বাড়াইছে, প্লাস্টিকের জন্য এই চাহিদাটা অনেক কমে গেছে। ওই জন্য অনেক মানে আমাদের কাজের চাহিদাটা অনেক কমে গেছে আর কি। ওই এত 1-1.5 মাস 2 মাস একটু ভালো চলে, তারপর আবার ডাউন। কারণ গৃহস্থ মানুষের তো ওই সব জিনিস দিয়ে পোষায় না, এই বাসের জিনিসটা নেয় আর কি। এই যে লকডাউন হতে বিয়াটা নাই, পূজাটা কমে গেছে, তার জন্য আমার বিয়ে চালুন কুলাটা কমে গেছে। যত বিয়ে হবে পূজা হবে তত আমার জিনিসের চাহিদা হবে, কারণ তারা পূজা লাগলে আমার জিনিস নিবে, আমারও বিক্রি হবে, তাদেরও কাজ হবে। কারণ তাদের যদি পূজা না হয়, বিয়ে না হয়, তাহলে আমার জিনিসটা নিয়ে কী করবে? অত করার একটা জিনিস লাগবে যে আমি পূজার জন্য এই কাজের জন্য আমি এই জিনিসটা কিনবো, কুলা নেব বা একটা ডালা নেব বা একটা চালুন নেব। আর ওদের পিতলের চালুন আছে, লকডাউনে পয়সার জন্য দেখা গেল একটা চালুনে কমে দিল, ওই ক্ষেত্রে আমাদের বেচাতে একটা জিনিস কমে গেল, দামটা কমে গেল। আর সেই পিতলের চালুনটা যদি না থাকতো তাহলে আমার ওই ক্ষেত্রে 3টা জিনিস বিক্রি হতো, কুলার চালুন ডালা। আমাদের একটা চালুনটা না থাকলে বছর আমার বিক্রি হতো একটা করে। মনে করো বছরে একটা বিক্রি হতো, বছরে বাড়িতে 2-3বার অনেকে বিয়ে লাগে, সেই বিয়েতে বিক্রি হতো। ওই একটা পিতলের চালুন থাকাতে ওই পিতলের চালুনটা দিয়ে অন্তত 10-15 বছর ওই একটা দিয়ে কাজ চালাই দিচ্ছি। মানে যদি এরকম হয় যে কেউ যদি অর্ডার দেয়, সেই ক্ষেত্রে সেই অর্ডার অনুযায়ী তোমরা বানাই? হ্যাঁ, অর্ডার অনুযায়ী বানাই দিই। অর্ডার আমরা বানিয়ে দিব এটা। আচ্ছা, আপনার দুজনের সাথে কথা বলে খুব ভালো লাগলো, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। তো দর্শক বন্ধুরা, আপনারা আজকের তাহাদের কথার এই অনুষ্ঠানটি দেখলেন। তো আপনাদের একটা কথাই বলবো যে এটা একটা হস্তশিল্প, এই হস্তশিল্পটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো এই হস্তশিল্পটা এমনি বেঁচে থাকবে না। তো আপনাদের যেগুলো জিনিস দরকার হবে, আপনারা অবশ্যই এই বাঁশ দিয়ে তৈরি যে জিনিসগুলো এগুলো কিনুন আর কি বাজার থেকে।
এবং যদি এরকম হয় যে আপনাদের বাড়িতে দরকার নেই, সেক্ষেত্রে আপনারা ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিস আপনারা বাসে নিতে পারেন। সেক্ষেত্রে এই হস্তশিল্পটাকে আপনারা কিন্তু হারিয়ে যেতে দেবেন না। আপনারা যদি কোনো কিছু অর্ডার দিতে চান, যেসব জিনিস আমরা দেখালাম সেগুলো, বা ঘর সাজানোর কোনো জিনিস যদি আপনারা অর্ডার দিতে চান, তাহলে আপনারা বামুনহাট কলোনির মাঠ, সেই কলোনি মাঠে এসে যে কাউকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে মধুতরণী দাসের বাড়ি কোনটা, তাহলে কিন্তু আপনাদের এটা দেখিয়ে দেবে বাড়িটা। তো এছাড়াও আপনি বা আপনারা আমাদের সাহায্যে বা আমাদের দ্বারাও মধুবাবুর সাথে যোগাযোগ করতে পারেন। আমি সুদীপ, আজকে তাহাদের কথা এখানেই শেষ করছি।